স্নেহের শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আমি স্বপন চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে। তো এই চ্যাপ্টারের আজকের ক্লাসটি হচ্ছে পঞ্চম ক্লাস। এর আগের আরও 4টে ক্লাস আমরা দেখেছি। আজকের ক্লাসটিতে মূলত আমরা সাজিয়েছি অ্যালকোহল সম্পর্কে। তাহলে অ্যালকোহল কি সেই সম্পর্কে আমরা জানবো, অ্যালকোহলের প্রস্তুতিগুলো কি কি আছে তাদের সম্পর্কে জানবো, অ্যালকোহল কি কি রাসায়নিক বিক্রিয়া দেয় সেগুলো নিয়ে, এবং অ্যালকোহল আমরা বাস্তবে কোথায় ব্যবহার করি। ঠিক আছে, তাহলে শুরু করি। আজকের প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে অ্যালকোহল কি। এটাকে আমরা বিভিন্ন দিক থেকে সংজ্ঞায়িত করতে পারি অ্যালকোহলকে, কিন্তু এখানে আমরা যদি অ্যালকোহলের সংকেতটাকে মানে অ্যালকোহল পরিচয়টা আমরা জানতে চাই, সেটা হচ্ছে যে সকল জৈব যৌগের মধ্যে কমপক্ষে একটি OS যুক্ত থাকে সেই জৈব যৌগটি হচ্ছে অ্যালকোহল। যেমন CH3 এর সাথে একটি OH আছে। এই OH অংশটি মানে হাইড্রোক্সিল যে আয়ন, এই হাইড্রোক্সিল আয়নটি হচ্ছে অ্যালকোহলের পরিচয় দানকারী, যাকে কার্যকরী মূলক বলা হয়, অ্যালকোহলের কার্যকরী মূলক। অর্থাৎ এই OHটি যে কোনো একটি হাইড্রোকার্বন যৌগের সাথে যদি থাকে তখন সেই যৌগটা হয়ে যায় অ্যালকোহল। ক্লিয়ার? তো অ্যালকোহলের সাধারণ সংকেত মানে কমন ভাবে যদি আমরা বলি, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে এরকম: CnH2n+1 OH। এই জায়গাতে এই CnH2n+1 এতটুকুকে বলা হয় অ্যালকাইল। কোনো অ্যালকাইলের সাথে OH যুক্ত থাকলে টোটালটাই তখন হয়ে যাচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, তো আমরা যদি n সমান 1 বসাই, বিভিন্ন অ্যালকোহলগুলো আমরা পাচ্ছি। n এর মান 1 বসাইলে একটি অ্যালকোহল পাবো, 2 বসাইলে আরেকটি অ্যালকোহল পাবো, 3 বসাইলে আরেকটি অ্যালকোহল পাবো। তাহলে n এর মান, n এর পরিবর্তে যদি আমরা 1 বসাই তাহলে যেই যৌগটা হয় CH3OH। ওই যে n এর জায়গায় 1, তো 1 তো আর কার্বনের সাথে দিতে হয় না, H3OH, যার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। বা তাকে আমরা মিথানলও বলতে পারি। মিথাইল অ্যালকোহল বা মিথানল, এই যে অ্যালকোহলের উচ্চারণটা শেষে নল উচ্চারিত হয়। আর এতটুকু এই যে মিথাইল, CH3 হচ্ছে মিথাইল, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে অ্যালকেন থেকে যখন একটি হাইড্রোজেন কম হয়ে যায় তখন সেই অংশটুকুর নাম হচ্ছে অ্যালকাইল। এই যে এখানে অ্যালকাইল। তো CH4 যদি থাকতো সেটা হচ্ছে মিথেন। CH4 না থেকে এখানে একটি হাইড্রোজেন কম আছে, তাই এই অংশটার নাম হচ্ছে মিথাইল। আর OH থাকার কারণে অ্যালকোহল। তাহলে টোটাল এই যৌগটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, যাকে আমরা বলতে পারি মিথানল। ক্লিয়ার? আবার n সমান যদি আমরা 2 বসাই দেই তখন হচ্ছে C2H5OH। তাহলে এই অংশটুকু C2H5 এটা কোথা থেকে আসছে? ইথেন থেকে। তো ইথেন থেকে এই অংশটার একটি হাইড্রোজেন কম আছে, তাই এতটুকুর C2H5 তার নাম হচ্ছে ইথাইল, ইথাইল অ্যালকোহল। তাকেও আমরা নল দিয়ে উচ্চারিত করতে পারি। তাহলে ইথাইল অ্যালকোহল, তার আরেক নাম হচ্ছে ইথানল। তো ইথানল এই অংশটুকু
মানে C2H5OH, এই ইথানলকে বা এই সংকেতটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি CH3CH2OH। এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি যে কিভাবে অ্যালকেনগুলোর গাঠনিক সংকেত লিখতে হয়, একটু ভাঙ্গা ভাঙ্গা বড় করে লিখতে হয় আমরা জানি। তারপর আবার এখানে দেখাই দিলাম ইথানল C2H5 যে অংশটুকু আছে, এই C2H5 মানে এখানে দুইটি কার্বন আছে, দুইটি কার্বনকে আলাদা করে লিখলাম। আর CH3 একটি কার্বনের সাথে তিনটি হাইড্রোজেন আর একটি কার্বনের সাথে দুইটি হাইড্রোজেন, তাহলে এখানে CH3CH2OH। এটা আর এটা একই জিনিস, তবে আমরা সাধারণত লেখার সময়, বিক্রিয়া করানোর সময় সহজে বিক্রিয়ার কৌশলটা বোঝানোর জন্য আমরা C2H5 একসাথে না লিখে তাকে এইভাবে দেখাই CH3CH2OH। আসলে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। ঠিক আছে, আবার যদি আমরা N=3 বসাই তাহলে পাবো C3H7OH, যার নাম হচ্ছে প্রোপাইল। এই যে C3H7 এই অংশটার নাম হচ্ছে প্রোপাইল অ্যালকোহল, যাকে বা এটাকে আমরা প্রোপানল বলতে পারি, প্রোপানল। এই যৌগটার ওইটাকে ভাঙ্গে যেমন লিখছি, প্রোপানল যেটা আছে তাকেও আমরা ভাঙ্গে লিখতে পারি CH3CH2CH2OH। এটাই প্রোপানল। ওইখানে তিনটা কার্বন একসাথে আছে দেখানো আছে, আর এখানে তিনটা কার্বনকে আলাদা করে দেখানো আছে। এমনিভাবে আমরা আরও অনেক অ্যালকোহল, N=4 বসাইলে বিউটানল, 5 বসাইলে প্যান্টানল, 6 বসাইলে হেক্সানল, এইভাবে আমরা ডেকেন পর্যন্ত যে আছে ডেকানল, এই পর্যন্ত আমরা শিখব নিজেরা। তো প্রক্রিয়াটা এরকম। ক্লিয়ার? তাহলে অ্যালকোহল আমরা বুঝলাম। অ্যালকোহল কি? অ্যালকোহল হচ্ছে যে সমস্ত যৌগগুলোর মধ্যে, জৈব যৌগগুলোর মধ্যে OH থাকবে সেটা অ্যালকোহল। এবার এই কার্বনের সংখ্যা বাড়ায় বাড়ায় আমরা অ্যালকোহলের সংখ্যা, অ্যালকোহল বড় কার্বন বিশিষ্ট পেতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যালকোহলের পরিচয়। এবার আসি আমরা অ্যালকোহল প্রস্তুতি। কিভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করব? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আলোচনার বিষয়, অ্যালকোহল কিভাবে আমরা প্রস্তুত করব। এটা পরীক্ষাতে আসে যে অ্যালকোহলের প্রস্তুতি দেখাও। তো একটু মনোযোগ দিয়ে দেখি আমরা কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়। অনেকগুলো পদ্ধতিতে অ্যালকোহল প্রস্তুত করা যায়। জৈব যৌগের ব্যাপারটা হচ্ছে যে একটি যৌগিক পদার্থকে বিভিন্নভাবে প্রস্তুত করা যায়। তো আমরা 1 নম্বরে একটি প্রস্তুতি যদি দেখাই, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাইলে অ্যালকোহল তৈরি হয়ে যায়। তো এটার শিরোনামটা আমরা প্রথম প্রস্তুতিটা দিতে পারি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে যেমন CH3CH2Br, এই অংশটুকু হচ্ছে অ্যালকাইল আর ব্রোমিন হচ্ছে একটি হ্যালোজেন, তাই টোটাল যৌগটার সাধারণভাবে আমরা বলতে পারি অ্যালকাইল হ্যালাইড। আর নির্দিষ্ট করে এই যৌগটার নাম যদি বলি আমরা তাহলে ইথাইল ব্রোমাইড। তাহলে এর নাম হচ্ছে এতটুকু হচ্ছে ইথাইল ব্রোমাইড। কমনভাবে অ্যালকাইল হ্যালাইড, নির্দিষ্ট করে বললে ইথাইল ব্রোমাইড। এই ইথাইল ব্রোমাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ দেই, জলীয় দ্রবণ হচ্ছে একুয়াস। একিউ এখানে দিয়ে দিতে হবে জলীয় দ্রবণকে বোঝানোর জন্য। আর জলীয় দ্রবণ না হলে অন্য দ্রবণ যদি হয়, অ্যালকোহলিক দ্রবণ হয়, তাহলে সেদিকে আবার ঝামেলা আছে, অন্য প্রোডাক্ট হয়ে যাবে। তো অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে একিউ দিতে হবে। তো যদি আমরা বিক্রিয়া করার সুযোগ দেই তখন এই জায়গায় অ্যালকোহল তৈরি হয়ে যায়। CH3CH2OH আর সাথে
সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়। এর নামই হচ্ছে ইথানল। ইথানল অ্যালকাইল হ্যালাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে বিক্রিয়া করাইলে তাহলে ইথানল তৈরি হয়। তো এই বিক্রিয়াটা আসলে কিভাবে হলো সেটা যদি একটু আমরা কৌশলটা দেখি, খুবই সহজ কৌশলটা হচ্ছে এই ক্ষেত্রে আবার একটু যদি আমরা লিখি সিএস বা লেখার দরকার নেই, ওইখানে মুছেই এটা দেখিয়ে দেই নামগুলো। এই জায়গার মধ্যে এই যে ব্রোমিন আছে, এই ব্রোমিন অংশটুকু সোডিয়ামের সাথে এখানে চলে যায়, আর ওএস যে অংশটা আছে এই ওএস অংশটাও ব্রোমিনের জায়গাতে আইসা যুক্ত হয়। তো ওএস ব্রোমিনের জায়গাটাতে আইসা যদি যুক্ত হয়, ব্রোমিন তো চলে গেল, তাহলে এখানে থাকে কি CH3CH2, ওই যে CH3CH2 ওএস। তো ওএস থাকলে এটা অ্যালকোহল হয়ে গেল, আর ব্রোমিন সোডিয়ামের সাথে যুক্ত হয়ে এখানে একটি লবণ তৈরি করলো যার নাম হচ্ছে সোডিয়াম ব্রোমাইড। এটা হচ্ছে অ্যালকোহল তৈরির প্রস্তুতির একটি প্রক্রিয়া। ক্লিয়ার? আমরা আরও একটি পদ্ধতি দেখতে পারি অ্যালকোহল প্রস্তুতির, সেটি হচ্ছে অ্যালকিন থেকেও অ্যালকোহল প্রস্তুত করা যায়। যেমন CH2 দ্বিবন্ধন CH2, তার সাথে যদি পানি যুক্ত করি H2O পানি, তখন আর সাথে দিতে হবে ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড, এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপ 6 atm চাপ, মানে 6 বায়ুমণ্ডলীয় চাপ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে পানি বিক্রিয়া করে তখন অ্যালকোহল তৈরি করে। CH3CH2OH। তাহলে এই যে ইথানল প্রস্তুতির আরেকটি প্রক্রিয়া। এই বিক্রিয়ার কৌশলটা যদি আমরা দেখি, এখানে এই পানি অংশটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি হাইড্রোজেন এবং OH। তো একটি হাইড্রোজেন যুক্ত হয় এই কার্বনের সাথে আইসা, এই কার্বনের সাথে যখন যুক্ত হবে, আগে থেকে কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে দুইটি, হয়ে গেল CH3 তিনটি, এই যে CH2টা এখানে হয়ে গেল CH3 একটি হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে। আর এখানে যে দ্বিবন্ধন আছে দুইটায় যে টান দেখা যায়, এই দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধনে পরিণত হয়, আর OS অংশটা তখন এই কার্বনের এই পাশের কার্বনের সাথে যুক্ত হয়, OS হয়ে গেল ইথানল। তাহলে এই OSটা যুক্ত হয় এই কার্বনের সাথে, আর হাইড্রোজেন যুক্ত হয় এদিকে, দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন হয়ে এখানে এই যে একটা বন্ধন থাকে। আর দ্বিবন্ধন একক বন্ধন এগুলো আগের ক্লাসগুলোতে আমরা শিখে আসছি। ঠিক আছে? তাহলে প্রথম পদ্ধতিতে আমরা দেখলাম ইথানল প্রস্তুতি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, দ্বিতীয় পদ্ধতিতেও ইথানল প্রস্তুতি দেখলাম। এখানে একটি আমরা কথা বলে রাখি, ইথানল বা এই যে অ্যালকোহল তো বিভিন্ন টাইপের অ্যালকোহল আছে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, একটু আগে আলোচনা করলাম। তো এগুলোর মধ্যে আসলে বেশিরভাগ বিক্রিয়ার মধ্যে আমরা এক্সাম্পল হিসাবে ইথানলটাকেই নিয়ে আসি। সেকেন্ড যে সদস্যটা, প্রথম সদস্যটা তো হচ্ছে মিথানল, তারপর হচ্ছে ইথানল। তাহলে ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে আনি ইথানলকে প্রস্তুত করার ক্ষেত্রে, অথবা অ্যালকোহল যে বিক্রিয়া করবে সেই ক্ষেত্রে আমরা ইথানলটাকে বেশি ব্যবহার করি। মানে সহজ কথা হচ্ছে অ্যালকোহল বলতে ইথানল কি মূলত বোঝানো হয়, অন্যান্যগুলো অ্যালকোহল, কিন্তু বেশিরভাগ উদাহরণ হিসাবে ইথানলটাই আসে। ঠিক আছে? এছাড়াও আরও অ্যালকোহলের প্রস্তুতি আছে, আরও অনেক পদ্ধতি আছে। তো আমরা তোমাদের যে বই আছে সেই বইয়ের আলোকে যদি আলোচনা করতে চাই, সেইখানে আরও একটি পদ্ধতি আছে স্টার্চ থেকে, বা স্টার্চ মানে
শ্বেতসার জাতীয় খাদ্য যেগুলো স্টার্চ, এই স্টার্চকে ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ প্রক্রিয়ায় অ্যালকোহল, মানে স্টার্চ জাতীয় খাদ্য যেমন আটা, ময়দা, আলু, হ্যাঁ, এই সমস্ত খাদ্যগুলোকে, ভুট্টা, এই সমস্ত খাদ্যগুলোকে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহলে পরিণত করা যায়, অ্যালকোহল তৈরি করা যায়। তো স্টার্চ তো আমরা বুঝলাম। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়াটা আসলে কি? গাজন প্রক্রিয়া হচ্ছে হাইড্রোকার্বনকে, হ্যাঁ, বা কার্বোহাইড্রেট যৌগটা নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো। কার্বোহাইড্রেট হচ্ছে একটি জটিল যৌগ। আমরা যে খাদ্যগুলো খাই, শ্বেতসার জাতীয় যে খাদ্যগুলো খাই, সে খাদ্যগুলো আমাদের পাকস্থলীতে গিয়ে সেগুলো এই জটিল খাদ্যগুলো হজম হয়ে সরল খাদ্যে পরিণত হয়ে যায়, ছোট ছোট অণুতে পরিণত হয়ে যায়। অণুতে পরিণত হয়ে এক পর্যায়ে সেটা আমাদের শরীরের মধ্যে গ্লুকোজে পরিণত হয়। রক্তে যখন গিয়ে মিশে সেটা গ্লুকোজ হিসাবে রক্তে মিশে। সেই গ্লুকোজগুলো প্রত্যেকটা কোষ গ্রহণ করে, সেইখানে বিক্রিয়া করে, শ্বসন বিক্রিয়ার মাধ্যমে আমরা শক্তি পাই। তাহলে এই যে কার্বোহাইড্রেট, মানে শ্বেতসার জাতীয় যে খাদ্যগুলো, সেগুলো কোনো একটা পর্যায়ে গ্লুকোজে রূপান্তরিত হয়ে গেল। এরকমভাবেই স্টার্চ যে খাদ্যগুলো, সেগুলো একটা পর্যায়ে গ্লুকোজে রূপান্তরিত হয়। ওই গ্লুকোজগুলোকে বিশেষ টাইপের একটি এনজাইম আছে, জাইমেস। এই জাইমেস এনজাইমের উপস্থিতিতে সেই গ্লুকোজ অণু বিয়োজিত হয়ে তখন অ্যালকোহলে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটা কি বলা হয়? ফার্মেন্টেশন বা গাজন। তাহলে গাজনের সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি? যে প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট যৌগগুলো, মানে জটিল যৌগগুলো জাইমেস এনজাইমের উপস্থিতিতে বিয়োজিত হয়ে অ্যালকোহল নামক বা ছোট ছোট যৌগে পরিণত হয়, অ্যালকোহল নামক ছোট ছোট যৌগে পরিণত হয়, ওই প্রক্রিয়াটা কি বলা হয়? ফার্মেন্টেশন বা গাজন। তো স্টার্চ থেকে আমরা প্রথমে পাইলাম কি? গ্লুকোজ, মানে C6H12O6। এর মধ্যে যদি আমরা জাইমেস এনজাইম দেই, এই জাইমেস এনজাইমটা আবার আসে ইস্ট থেকে। তাহলে ফার্মেন্টেশন করতে গেলে ইস্ট মিশানো হয়। তাহলে ইস্ট সেটা থেকে পরবর্তীতে CH3CH2OH এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে বের হয়ে যায়, এই যে অ্যালকোহলে পরিণত হয়ে গেল। ক্লিয়ার? তো এটা করা হয় স্টার্চ জাতীয় যে খাদ্যগুলো আছে, আলু, গম, রুটি, এই সমস্ত খাদ্যর গুলোকে পানির সাথে মিশিয়ে একটা লেই তৈরি করা হয়, পেস্টের মতো করে। সেখানে ইস্ট মিশে কয়েকদিন রেখে দেওয়া হয়। রেখে দেখলে সেটা আমরা সাধারণভাবে যে একটু পচানোর মতো বলি আর কি, তো ওই প্রক্রিয়াটাই তখন হয়, এর মধ্যে ফার্মেন্টেশন হয়, যেটা গাজন প্রক্রিয়া। এই গাজন প্রক্রিয়ার এক পর্যায়ে সেখানে অ্যালকোহল তৈরি হয়। ক্লিয়ার? তো একই রকমভাবে এই ফার্মেন্টেশনের মাধ্যমে আবার চিটাগুড় থেকেও অ্যালকোহল তৈরি করা হয়। চিটাগুড়, গুড় তো আমরা জানি যে আখের রস থেকে তৈরি করা হয়। তো আখের রস থেকে আবার চিনিও তৈরি করা হয়। তো আখের রস থেকে চিনি তৈরি করার একটা পর্যায়ে সেখানে কিছু গুড় তৈরি হয়ে যায় উপজাত হিসাবে, মানে এক্সট্রা। তৈরির উদ্দেশ্য ছিল আখের রস থেকে চিনি তৈরির সময় ও গুড় তৈরি হয়ে যায়। ওই গুড়টা মান তত ভালো না, এটা অনেকটা উপজাত হিসাবে তৈরি হয়, এক্সট্রা হিসাবে তৈরি হয়, যাকে বলা হয় চিটাগুড়। চিটাগুড়কেও যদি ওই জাইমেস এনজাইম দিয়ে, মানে ইস্ট দিয়ে, সেটাকে ফার্মেন্টেশন করা হয়, কয়েকদিন রেখে দেওয়া হয়, তাহলে চিটাগুড় থেকেও অ্যালকোহল তৈরি হয়। ক্লিয়ার?
তাহলে তোমাদের বইয়ে এই 4টা পদ্ধতি নিয়ে আলোচনা আছে অ্যালকোহল প্রস্তুতির। প্রথম পদ্ধতি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকিন থেকে, স্টার্চ থেকে ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে, আর চিটাগুড় থেকেও ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব বা অ্যালকোহল প্রস্তুত করা হয়। ক্লিয়ার? নেক্সট আমরা দেখি অ্যালকোহলের বিক্রিয়া। অ্যালকোহল কি কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, মানে কি কি রাসায়নিক বিক্রিয়া দেয়। অ্যালকোহলের বিক্রিয়া অ্যালকোহলের সাথে আমরা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, তখন অ্যালকোহল, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি নিরোধক পদার্থ, পানি শোষণ করে, পানিগ্রাসী পদার্থ। মানে কোনো যৌগের মধ্যে যদি সে পানি পায় তাহলে সেই পানিটাকে শোষণ করে ফেলে। এখানে অ্যালকোহলের মধ্যে পানি নেই, তবুও অ্যালকোহলকে বাধ্য করে পানি তৈরি করার জন্য সেই পানিটাকে সালফিউরিক অ্যাসিড শোষণ করে। ঠিক আছে? তাহলে অ্যালকোহল পানি তৈরি করে কিভাবে? এই CH3 এই জায়গা থেকে একটি হাইড্রোজেন ছেড়ে দেয়, একটি হাইড্রোজেন, আর OH যে আছে সেইখান থেকে চলে আসে OH। তো H আর OH এই দুইটা পরে একসাথে যুক্ত হয়ে তৈরি হয়ে যায় পানি। এটা হচ্ছে বিক্রিয়ার কৌশলটা। এখান থেকে একটি হাইড্রোজেন আর এখান থেকে OH, এই দুইটি অংশ এসে পানি তৈরি করে। তো পানি যখন তৈরি করে ফেললো, এই কার্বনের মধ্যে আর হাইড্রোজেন আছে কটা? দুইটি, CH2। এই কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে দুইটি, কিন্তু তাদের একটি করে হাত খালি হয়ে যাওয়ার কারণে এখানে দ্বিবন্ধন তৈরি হবে, আর সাথে ওই যেই পানিটা তৈরি হলো সেটা। তো এই যৌগটির নাম হচ্ছে ইথিন, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে ইথিন তৈরি করে। তো এটা আমরা ইথিনের প্রস্তুতি হিসাবেও ব্যবহার করতে পারি। যদি পরীক্ষার মধ্যে আসে ইথিন প্রস্তুত করো, তাহলে আমরা লিখতে পারি অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ইথিন তৈরি করে, এটা আমরা দেখাই দিতে পারি। অথবা অ্যালকোহলের বিক্রিয়া, যে অ্যালকোহলের একটি বিক্রিয়া দেখাও, তো অ্যালকোহলের একটি বিক্রিয়া দেখাইলো আমরা এটা দেখাতে পারি। আরও একটি বিক্রিয়া আমরা দেখি অ্যালকোহলের, যে অ্যালকোহলকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। জ্বালানি হচ্ছে অক্সিজেনের সাথে তাকে পোড়ানো। তো অ্যালকোহল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মানে পোড়াইলে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ শক্তি, এগুলো তৈরি হয়। অ্যালকোহল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মানে পোড়ানো হলে, দহন করা হলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প আর হচ্ছে তাপ শক্তি তৈরি হয়। জলীয় বাষ্পটা যে কোনো জ্বালানিকেই, হাইড্রোকার্বন জাতীয় পদার্থগুলোকে জ্বালাইলেই জলীয় বাষ্প তৈরি হয়। ক্লিয়ার? সরি, জলীয় বাষ্প এটা গ্যাস আকারে চলে যাবে, গ্যাসীয় অবস্থায় থাকে। এই হচ্ছে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া। তারপরে আমরা যদি জানি অ্যালকোহলের ব্যবহার, এগুলো মুছে ফেলি সবগুলোই। অ্যালকোহলের ব্যবহার মানে আমরা বাস্তবে কি কি কাজে অ্যালকোহলকে ব্যবহার করি। ঔষধ শিল্পে আমরা অ্যালকোহল ব্যবহার করি। হ্যাঁ, অনেক ঔষধ শিল্প আছে যেগুলোর মধ্যে এই অ্যালকোহল দেওয়া হয় অনেক। যেমন বিশেষ করে ঠান্ডা সর্দি জাতীয় যে ওষুধগুলো আছে, যেমন তুস্কার নামক ওষুধ, আরও অনেক ওষুধ আছে যেগুলোর মধ্যে আসলে অ্যালকোহল ব্যবহার করা হয়। হ্যাঁ, কফের, কাশের যে সিরাপগুলো আছে সেগুলোর মধ্যে অ্যালকোহল ব্যবহার করা হয়। তাছাড়া হোমিওপ্যাথির যে ঔষধ, সেই ক্ষেত্রেও অ্যালকোহল ব্যবহার করা হয়। তো অ্যালকোহলের ওষুধ শিল্পে একটি
ব্যবহার, স্বীকৃত ব্যবহার। 2 নম্বর হচ্ছে এই কসমেটিক্স শিল্পে অ্যালকোহলের ব্যবহার করা হয়। হ্যাঁ, তো কসমেটিক্স শিল্পে এইটাও কসমেটিক্সের যেই দ্রবণ করা হয়, দ্রাবক হিসাবে মূলত অ্যালকোহলটা ব্যবহার করা হয়। অনেক ওই যে নেল রিমুভার, হ্যাঁ, নেল পালিশ রিমুভার, সেটাও অ্যালকোহল। তারপরে আমরা যে পারফিউম ব্যবহার করি, সেই পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকে। অ্যালকোহল দিয়ে ওই পারফিউমটা আসলে সুগন্ধ যেটা, সেটার পরিমাণ খুব কম, ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যালকোহল। তো অ্যালকোহল দিলে ওই সুগন্ধ পদার্থটা টোটালটার মধ্যে দ্রবীভূত থাকে, পরে সেখান থেকে আমরা অল্প অল্প ব্যবহার করতে পারি। তো কসমেটিক শিল্পেও এই অ্যালকোহল ব্যবহার করা হয়। তারপরে বার্নিশ করার কাজে, কাঠের যে বার্নিশ আছে, বার্নিশ করতে অ্যালকোহল ব্যবহার করা হয়। তোমরা দেখছো যে কাঠের দামি দামি যে কাঠের উপরে এটা করা হয়, বার্নিশ করা হয় বিভিন্ন কালারের। এই কালার করতে সেখানে যে দ্রাবকটা ব্যবহার করা হয়, প্রচুর পরিমাণে অ্যালকোহল লাগে। অ্যালকোহল দিয়ে সেই কাজটা করা হয়। তাহলে বার্নিশ কাজেও অ্যালকোহল ব্যবহার করা হয়। তারপরে জ্বালানি হিসাবে, একটু আগে বললাম, জ্বালানি হিসাবে তোমরা এর আগের চ্যাপ্টারগুলোতে পড়ে আসছো যে জৈব জ্বালানি হিসাবে এই অ্যালকোহলের ব্যবহার এখন দিন দিন বাড়তেছে। কারণ মাটির নিচ থেকে, খনি থেকে যে আমরা জ্বালানি পাই, সেই জ্বালানি কোনো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু অ্যালকোহল যেহেতু আমরা তৈরি করতে পারি, তো এটার ব্যবহার যদি এখন থেকে করি, তাহলে ওই খনির যে জ্বালানি আছে সেগুলোর উপরে চাপ কমে, এই জন্য জ্বালানি হিসাবে অ্যালকোহলকে ব্যবহার করা হয়। অ্যালকোহলের আরও একটি ব্যবহার আছে, সেটা হচ্ছে অনেক দেশেই পানীয় হিসাবে, ড্রিঙ্কস করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়, যেটাকে আসলে আমরা মদ বলি। মদ অনেক দেশই এই মদ হিসাবে খায়, যেটা অ্যালকোহল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যালকোহলের মোটামুটি ব্যবহার। আচ্ছা, এখানে একটু আমরা প্রসঙ্গক্রমে বলে দেই, অ্যালকোহল আবার এখানে এই 2 টাইপের অ্যালকোহল নিয়ে অনেক কথা। স্পিরিট অ্যালকোহল মানেই হচ্ছে স্পিরিট। তো স্পিরিট, একটি স্পিরিটকে বলা হয় রেকটিফাইড স্পিরিট, আরটি হচ্ছে মেথিলেটেড স্পিরিট। অ্যালকোহলেরই আরেক নাম হচ্ছে স্পিরিট। তো রেকটিফাইড কথাটা হচ্ছে বিশুদ্ধকরণ। তো যখন আবারও অ্যালকোহল বলতে আমরা সাধারণত ইথানল কি বুঝি, ইথানল যে অ্যালকোহলটি আছে দ্বিতীয় সদস্যের, ওই অ্যালকোহলটির 96% জলীয় দ্রবণ। 96% মানে অ্যালকোহল, আর 4% হচ্ছে পানি। ওই রকম একটি দ্রবণ যদি তৈরি করা হয়, সেই দ্রবণটিকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিট খাওয়ার উপযোগী, ওই যে পানীয় হিসাবে বা ওষুধ শিল্পে যেগুলো ব্যবহার করা হয়, ওষুধ শিল্পে আর খাওয়ার জন্য মানে পানীয় হিসাবে যেটা ব্যবহার করা হয়, এইগুলোই হচ্ছে রেকটিফাইড স্পিরিট। আর অন্যান্য ক্ষেত্রে যেমন কসমেটিক শিল্পে, সেখানে খাওয়ার দরকার নেই, বার্নিশ করতে জ্বালানি হিসাবে, সেই ক্ষেত্রে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। আর মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় এই কারণে যে ওই শিল্পের যে পদার্থগুলো আছে, কাঁচামাল হিসাবে যেগুলোকে আমরা নেই, সেই ক্ষেত্রে রেকটিফাইড স্পিরিটের সাথে কিছু মিথানল, ওই যে প্রথম সদস্য অ্যালকোহলের যেটা, সেটা মিশিয়ে দেওয়া হয়। তো ওই মিথানলটা হচ্ছে বিষাক্ত, যেটা খাওয়ার অনুপযোগী। তো রেকটিফাইড স্পিরিটের সাথে কিছু পরিমাণে মিথানল মিশাইয়া দিলে সেটা হয়ে গেল তখন মেথিলেটেড স্পিরিট। ঠিক আছে, ওইটা খাওয়ার অনুপযোগী এবং সেটা বিষাক্ত,
ওটা খাইলে ক্ষতি হবে। তো এটা করা হয় অনেক বিষয়গুলোর জন্যই, যাতে মানে ব্যাপক হারে মানুষ এগুলোকে না খায়। ওই চিন্তা করে যে যেখানে অ্যালকোহল পাইলাম সেখান থেকে খাওয়া শুরু করলাম, বার্নিশ করার জন্য অ্যালকোহল নিচে, ওইগুলো যাতে না খায়, এই কারণেই সেটাকে বিষাক্ত করা হয়। ঠিক আছে? তো রেকটিফাইড স্পিড আর হচ্ছে মেথিলেটেড স্পিড। তো এই ছিল আমাদের মোটামুটি অ্যালকোহল সম্পর্কে জানার ক্লাস। এবং আজকে আমরা এই ক্লাসটুকু করলাম। পরবর্তীতে আরও আছে এখানে অ্যালডিহাইড, তারপরে জৈব অ্যাসিড, এগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে জানবো। ওকে, থ্যাংক ইউ। এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই।